হ্যালো এভরিওয়ান, আবারও আমরা ঢাকা কমিক্সের আড্ডা, সেই ইনফর্মাল আড্ডা আমাদের অফিসে আমরা প্রতি সপ্তাহে এটা আয়োজন করছি। এবং এটার মূল কারণ হচ্ছে আমরা কি করি, কিভাবে করি, কাদের সাথে কাজ করি, কারা আমাদের অ্যাপ্রিসিয়েট করেন অথবা কারা হেট করেন, এই সমস্ত কিছু নিয়েই আমরা এই আড্ডাটা দেই। এবং এটা খুবই ইনফর্মাল একটা আড্ডা। আশা করি আজকেরটা আপনাদের ভালো লাগবে, কারণ আমরা নিজেরা এটার জন্য অনেকদিন ধরে বসেছিলাম। আর সবসময় আমরা আর্টিস্ট এবং দেখা যায় যে আমাদের গ্রাফিক ডিজাইন ইত্যাদি ইত্যাদি পরিচিত বা কমন সার্কেলের মধ্যে বলি। এখন আমাদের কমন সার্কেলের মধ্যে থেকেও অন্য একটা জায়গায় যিনি অনন্য, সেই লেখক সিদ্দিক ভাই আজকে আমাদের সাথে আছেন। এবং তাকে আমি চিনি অনেক আগে থেকে, উন্মাদ ম্যাগাজিনের আসা যাওয়ার সূত্র থেকে। তো আরো আগে প্রথম থেকে আরো ভাই, আগে, আমি হ্যাঁ। হচ্ছে আপনাকে স্ক্রিপ্ট পাঠিয়েছিলাম একটা ই করার জন্য। আচ্ছা, আজকে অনেক কিছু আমার ধারণা জানা যাবে যে আমি কি কি তার সাথে করি নাই, কি কি জিনিস আমি মানে এড়াই গেছি, এগুলি সব আজকে লাইভে আপনারা জানতে পারবেন। এনিওয়ে, তো আপনার প্রথম যেই বইটা আমি পড়েছি আর কি, মানে বই হিসেবে, এটা হচ্ছে 10 গ্রিপ। হ্যাঁ, এবং তারপরে ধনুর্ধর সবগুলি। তারপর মানে আমার কাছে, আমার পার্সোনালি যদি আমি বলি, আমার যেই কারণে অনন্য লেগেছে সেটা হচ্ছে আপনি যে রিসার্চটা করেন, বা এটা খুবই মানে আমি রিডার হিসেবে টের পাচ্ছি যে এটা যে কতটা খাটনির কাজ, এবং কনসিস্টেন্টলি না করলে তো আসলে যেই ভলিউমে আপনারটা বের হয়, হ্যাঁ, অনেকদিন ধরে লেগে না থাকলে যে এটা হয় না। এটা একটা আইডিয়া তো অ্যাজ এ রিডারও আমার আছে। তো আমি যেটা জানতে চাই আজকে এই আড্ডাটা কিন্তু কাইন্ড অফ আমার একটা লার্নিং, হ্যাঁ, সবার থেকে, যে অনেক নতুন জিনিস আমি জানি। সেটা হচ্ছে যে আপনি এটা কিভাবে করেন, প্রসেসটা কি আপনার লেখা, এবং এটার পরপরই অথবা চাইলে আগেও বলতে পারেন যে এই মুহূর্তে আপনি কি কি নিয়ে ব্যস্ত, যদি বলার বাধা না থাকে। যেমন ভেরি রিসেন্ট কি কি, যেমন আমরা জানি যে আপনি প্রচুর সিনেমার স্ক্রিপ্ট, এবং এখন ওটিটিতে অনেক পপুলার বেশ কিছু অ্যাওয়ার্ড আপনি পেয়েছেন স্ক্রিপ্ট লেখা ইত্যাদি। এটা যদি পুরোটা শেয়ার করতে, কারণ আমি নিশ্চিত যে সবাই জানে, বাট কিছু লোক যারা জানেন না তারা এখান থেকে উপকৃত হবেন। আচ্ছা, প্রথম হচ্ছে রিসার্চের কথাটা বলিনি। রিসার্চের ব্যাপারটা হচ্ছে, আমি যে কোনো কিছু লিখতে হলে আমার কাছে মনে হয় রিসার্চটা খুব ইম্পর্টেন্ট। তার কারণ হচ্ছে ওই সময় আসলে কি ধরনের মুদ্রা চলতো, ওই সময় মানুষ কি খেত। যেমন আমি যদি 1400 বছর আগে চলে যাই, আমাদের ওই যে সবচেয়ে জনপ্রিয় খাবার আলু, আলু ছিল না, আলু আসছে পর্তুগিজ থেকে। আচ্ছা, তো এই যে এরকম ছোট ছোট ইনফরমেশন আছে যেগুলো আসলে ভুল হয়ে যায়। যেমন আমি হচ্ছে ভ্যাসা বলে একটা গ্রাফিক নভেল আছে, ওনার রাইটার হচ্ছে, উনি বলছিলেন যে ওনার আঁকায়, আর্টিস্ট হচ্ছে, উনি বলছিলেন যে ওনার আঁকায় উনি একটা জায়গায় একটা বাজার রেখেছেন, যেটা আসলে খুবই খুবই কি বলে যে হ্যাঁ, শঙ্কর ব্যানার্জি। উনি হচ্ছে বলছে যে এই বাজারটা আমার ঠিক হয় নাই, একটা প্যানেল, কিন্তু ওনার এখনো, সেদিন ইন্টারভিউ দেখলাম, ওনার ওই আফসোসটা আছে। আমার ওই একই ইটা কাজ করে নাকি এটা করেন। আমি আসলে প্রশ্নটা, এটা তো বটেই, এটা তো জানি আপনি করেন, কিন্তু এই এনার্জিটা বা মোটিভেশনটা, কারণ অন্যরা তো করছে না, কারণ এটা তো একটা টিডিয়াস প্রসেস। ব্যাপারটা কি এমন যে আপনি এমনিতেই এটা আপনার খুব জানার একটা ন্যাক ছিল আগে থেকে, যে আমি নাও লিখতাম, আমি এমনিতেও একটা জিনিস, মানে এরকম কিছু কিনা, বা ধরেন কেউ নতুন লিখবে, সে এটা কিভাবে মোটিভেটেড হবে যে এত খাটনি না করেও, তো যেমন বাজারের কথা যেটা বললেন, আমরা বসে কিছু না দেখেও যদি এঁকে ফেলি, হ্যাঁ, তাহলেও তো ওকে। কেন আমাদের রিসার্চটা জরুরি, মানে এটা পার্থক্যটা কেন, মানে আচ্ছা, প্রথম কথা হচ্ছে আমার ন্যাগ ওইরকম ছিল না, একমাত্র 71 ছাড়া আমার হচ্ছে পড়াশোনায় ওইরকম কোনো, বরং আমি ইতিহাস অ্যাকচুয়ালি অ্যাভয়েডই করতাম। মানে ওই যে সাল তারিখ আমার কাছে খুবই ভেজাল লাগতো। কিন্তু আব্বু গল্প শোনাইতেন, ওইটা থেকে থেকে এক ধরনের ইমাজিনেশন তৈরি হয়। প্লাস একটা সময় যে আমি নিজে টের পেলাম যে আচ্ছা, এই যে গল্প আমি পড়তে চাই, যে ধরনের গল্প, এই গল্প নাই। মানুষ মনে হয় সম্ভবত লেখা শুরুই করে এটা থেকে, যে আচ্ছা আমি এটা চাচ্ছি কিন্তু এটা নাই, সো আমার শুরু করা উচিত। তো ওইখান থেকে তখন হচ্ছে আমার যেটা মনে হলো, যে আমি যখন গল্প লেখা শুরু করলাম, আমি দেখলাম যে আমি অনেক কিছু জানি না এই জায়গাগুলো থেকে। গল্প লেখা না, চিন্তা করা শুরু করলাম যখন থেকে, তখন আমার মনে হলো যে আমি একটু পড়ি। একটু পড়তে যে দেখলাম যে আরে এটা তো অনেক বেশি করছে। কারণ আমি যদি ওই জোনের ঘটনাটা জানি, ওই আবহাওয়াটা জানি, আমি দেখি যে আমাকে নতুন করে মানে শুধু শুধু কথাবার্তা বলা লাগছে না, ওই কোন একটা টপিক ধরে আমি কথাটা বলতে পারছি। রিসার্চ এটা বড় হেল্প করে, অনেক বড় হেল্প করে, যে আমার একটা ঘটনা ঘটছে, ওই ঘটনাটার সাথে, ওই সিচুয়েশনের সাথে দাঁড়িয়ে আমি কথা বলতে পারি, পেছনে আগে পরে ইতিহাস জানা, এইটা অনেক বেশি হেল্প করে। আর রিসার্চ যেটা হয় যে এটা একটা চিটও বলা যায়, সেটা হচ্ছে আমি যখন অনেক বেশি রিসার্চ করি, ইতিহাসের ফাঁকটাকে আমি এমন ভাবে আমার মতো করে বিল্ড আপ করতে পারি, কেউ এটা নিয়ে কোশ্চেন করতে পারবে না। আচ্ছা, এটা খুব ইন্টারেস্টিং জায়গা। 10 to 20% আপনি একটা ইমাজিনারি একটা গ্লু দিয়ে, হ্যাঁ, গ্লু দিয়ে, বা আমি ইমাজিনারি পুরো, যেমন ধনুর্ধর পুরোটা ইমাজিনারি গল্প। এটা প্রসঙ্গে আমি আসতেছি আরো, স্বর্ণবাজ বা মানে একটা যেটা যে
প্রাচীন সময় বা মধ্যযুগ কি বলবো, মানে আমি জানি না ঠিক টাইমলাইনটা কি বলে, ওইটার প্রতি এটা বোধহয় প্রাচীন আপনার সময়, একটা ধনুর্ধর প্রাচীন সময়, স্বর্ণবাদ হচ্ছে মধ্যযুগ। মোর একদম হ্যাঁ। বল বা ইয়া। কিন্তু এটা নিয়ে কি আপনার আলাদা কোনো ফ্যাসিনেশন? কারণ যেমন 10 গ্রিপটাও আমি দেখেছি যে এটা একটু ওল্ড বা কি বলে যে এনশিয়ান্ট টাইম প্লাস মিডিভাল টাইম, এইগুলি মানে ব্যাকে অতীত অতীত নিয়ে কি আপনার আলাদা কোনো, নাকি এটা হয়ে গেছে সামহাউ? এটা হয়ে গেছে আসলে, কারণ আমি আসলে ধরেন হচ্ছে আমি শিশুন্দর ফ্যান ছিলাম। আচ্ছা, সুনীলের একটা বই পড়েছিলাম উদাসী রাজকুমার বলে, যেটা আমার খুব অ্যামেজিং লেগেছিল। কারণ হচ্ছে আমরা যখনই এই ধরনের অতীত নিয়ে কাজ খুঁজতে যাই, আমাদের বাংলা সাহিত্যে খুব বেশি নেই। আচ্ছা, আচ্ছা। তো আমার কাছে মনে হয়েছে যে এই জায়গাটায় কাজ করার খুব জায়গা আছে, আর আমি এই ধরনের বই পড়তে চাই, উদাসী রাজকুমারের মতো বই পড়তে চাই। আচ্ছা, আচ্ছা। তো ওইখান থেকে আসলে ধনুর্ধরের চিন্তাটা শুরু আমার ওখান থেকে। তো এবং সেটা একই সাথে আমার মানে অ্যাজ এ রিডার আমার কাছে হচ্ছে অনেকটা আমরা যে কমিক বুকে যেই টুইস্ট গুলি এক্সপেক্ট করি বা দেখি বা আছে না যে একটু পাওয়ার বলবো না কি বলবো, ক্ষমতা, হ্যাঁ, বা স্কিল সেট, এটার সাথে অনেকটা কিন্তু মিলে আছে। তো আমরা কি এটা মানে আপনি ক্লিয়ার করবেন যে আপনার কি কমিক বুক বা গ্রাফিক নভেল বা ইত্যাদির প্রতি কোনো ঝোঁক আছে? আমি ছোটবেলায়, একদম ছোটবেলায় আমার পছন্দের কমিক্স ছিল হচ্ছে টিনটিন। আচ্ছা। তো অ্যাডভেঞ্চারের প্রতি আমার সবসময়ই ছিল। চাচা চৌধুরী করেছে, কিন্তু চাচা চৌধুরী কেন জানি আমাকে অতখানি টানে নাই। পিঙ্কি, চাচা চৌধুরী, ডায়মন্ড কমিক্স এর কোনো কিছুই আমাকে অতখানি টানে নাই। ফ্যান্টম বেরোতো, ফ্যান্টম আমাকে খুব পছন্দ ছিল। তো আমার কাছে মনে হয়েছে অ্যাস্টেরিক্স অবলিক্স আমার খুব পছন্দের ছিল। তো এই 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 বইগুলা পড়তে যে আমার কাছে মনে হয়েছে যে হচ্ছে ওখান থেকেই মনে হয় সম্ভবত যে টুইস্ট বা হচ্ছে কোনো একটা মোক্ষম সময় একটা কোনো রিভিলেশন, এই জিনিসগুলা ওখান থেকে আমার পাওয়া। কারণ সেবার বইও এক ধরনের বড় হেল্প করেছে এক্ষেত্রে, মানে থ্রিলার আমরা যেটাকে বলি আর কি। তো ওই জিনিসগুলো আসলে আমাকে হেল্প করেছে, ওই জিনিসগুলো। আর আমার কাছে মনে হয় যে আমাদের রিয়েল লাইফে আসলে সুপার হিরো আছে, শুধু আমরা ওইটাকে ওইভাবে প্রেজেন্ট করতে পারি না। রাইট। আমরা যদি ওইটা প্রেজেন্ট করতে পারি তাহলে স্লাইস অফ লাইফ গল্প সুপার হিরোর মতো হতে পারে। রাইট। এটা খুবই মানে ব্রাইটলি বলছেন, কারণ রিসেন্ট অনেক কাজ, অনেক গ্রাফিক নভেল আমরা দেখি স্লাইস অফ লাইফ টাইপেরই কাজ, কিন্তু এত ফ্যান্টাস্টিক। হ্যাঁ, এবং যে আপনার আমার একটা কমন মাঙ্গা আছে বাকুমান, আমার খুবই পছন্দের। হ্যাঁ, এটা তো খুবই মানে ইনফ্যাক্ট আজকে বোধহয় আমাদের পেজে এটা নিয়ে একটা পোস্ট যাবে বাকুমান নিয়ে। আচ্ছা, এটা মানে কমিক অ্যাবাউট বিং কমিক আর্টিস্ট, নট অনলি আর্টিস্ট, রাইটারও। খুবই ইন্টারেস্টিং। আমি বাকুমান থেকে অনেক কিছু শিখেছি, আমি লিটারালি অনেক ফ্যান্টাস্টিক। হ্যাঁ, ফ্যান্টাস্টিং। আমি মানে ওইটা মনে হয় যে একটা ডকুমেন্টারি দেখতেছি নাকি, মানে একটা মানে একজনের রিয়েল লাইফ স্টোরি। কিন্তু গল্পটা দেখেন যে মানে ওরা রাইটার এবং আর্টিস্টকে সুপার হিরোর জায়গায় নিয়ে গেছে। রাইট, রাইট। স্পেশালি যে ক্রোয়ের যে আর্টিস্টটা থাকে, নাম বলে গেছি আমি, ও তো যে অ্যামেজিং, মানে হচ্ছে কিছুটা অটিস্টিক দেখায়, অটিস্টিকের মতো, একের পর এক, এবং ওকে বাদ দিয়ে সবাই কম্পেয়ার করতেছে নিজে। হ্যাঁ, সরি স্পয়লার হয়ে গেল হয়তো কারো কাছে। এনিওয়ে, হ্যাঁ। তো এরকম জায়গাগুলো আছে। আর একটা জিনিস হচ্ছে আমি সবসময় ফিল্ম মেকার হতে চেয়েছি। তো ভিজুয়ালের প্রতি আমার এক ধরনের ফ্যাসিনেশন ছিল। আমাকে ছোটবেলায় আতিক ভাই, নুরুল আলম আতিক বলে একজন ডিরেক্টর আছে, উনি একটা অসাধারণ কথা বলেছিলেন আমাকে, যে শব্দ দেখা যেতে হবে আর চিত্র শোনা যেতে হবে। আচ্ছা, এইটা ফিল্ম মেকারের জন্য এটা বাইবেল। উনি তো গ্রেট। যেমন আমার ওনার ওই যে সবই বলছে, আমি তো লেমন পয়েন্ট মানে আমি যেটা বুঝি সেটা থেকে বলতেছি, আমার খুবই ভালো লেগেছে লাল মোরগের ঝুটি। ওইটা আমার কাছে মনে হচ্ছে মানে মাইন্ড ব্লোয়িং, মানে রিসেন্টলি যেটা দেখছি, এবং ওই মুডটা ধরাটা আমার ওনার পছন্দের কাজ। অবশ্য টেলিভিশনে হচ্ছে সাইকেলের ডানা বলে ওনার একটা কাজ আছে, আমার খুবই পছন্দের কাজ। পেয়ারার সুবাস আরেকটা, এটা কি বের হয়েছে আমি জানি না, আমিও বের হয়েছে, মনে বের হওয়ার একটা ইয়ে ছিল। কথা ওনারা ফ্যান্টাস্টিক, এই জেনারেশনটাই মানে এই গ্রুপটাই। হ্যাঁ, উনি বোধহয় পুনেতে পড়তে গিয়েছিলেন, শেষ করেননি, শেষ করেননি, চলে আসছেন। উনি বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট স্ক্রিপ্ট রাইটার। আমি প্রথম স্ক্রিপ্ট রাইটিং ওয়ার্কশপ করেছি ওনার আন্ডারে। আপনি তো লাকি। আমি খুবই লাকি। এবং আতিক ভাইয়ের একটা প্রবলেমও আছে। আতিক ভাই যত অ্যামেজিং, তার সাথে একটা প্রবলেম আছে, আতিক ভাই একটু প্রো স্ক্রিপ্ট রাইটার মতো করে যারা আসে তাদেরকে প্রো ধরে নাই। উনি অলরেডি জানে। সো আতিক ভাই একটু কমপ্লিকেটেড কথাবার্তা বলে, যেটা অনেকের জন্য ধরা একটু টাফ। আমার মনে আছে যে ওয়ার্কশপে অনেকে, আবার ওনার জন্য হয়তো একটু নামাটা টাফ, মানে অন্যভাবে যদি দেখেন এটাও হতে পারে, এবং উনি হচ্ছে যেমন আমি খুব মেসমারাইজড হয়েছিলাম যে উনি যেভাবে স্ক্রিপ্ট দেখে, ওই দেখার ভঙ্গিটাই আমাকে খুব অবাক করেছিল। ওনার একটা স্ক্রিপ্টের একটা হচ্ছে খুব অদ্ভুত জিনিস আমি একটু শেয়ার করি, এটা যদিও গ্রাফিক নভেলের সাথে না, এভরিথিং কানেক্টেড। আমরা এই প্রসঙ্গে আসলে উনি বলছিল যে স্ক্রিপ্টে আমি তো লিখে দিব না এটা ক্লোজ শট, এটা মিড শট বা এটা লং শট, এরকম তো কিছু লিখবো না আমি, কিন্তু আমি আমার ডিরেক্টরকে ইনফ্লুয়েন্স করবো আমি যেরকম চাই ওইভাবে নিতে। তো আমি যদি একটা জাহাজের মাস্তুল দেখাই, আমি যদি ওটা লো শট ধরতে চাই, তাহলে আমি কোনো একটা উপমা ব্যবহার করবো যেটা দিয়ে বোঝা যাবে যে এটা লো শট।
তো উনি আমাকে উপমা শোনাইছিলেন যে জাহাজের মাস্তুলটা মন্দিরের চূড়ার মতো আকাশ করে উঠে গেছে, মন্দিরের চূড়া সবসময় আমরা নিচ থেকেই দেখি। হ্যাঁ, ওইটা তো দেখাতে হলে এটা বলার কিছু তো না, ডিরেক্টর লো অ্যাঙ্গেল। সাবকনসিয়াসলি ওইটাই শুট করবে। তো এই জিনিসটা আমি আমার স্ক্রিপ্টে একদম পুরো আমলের মতো করে ই করি, বুঝছি। যাতে ডিরেক্টর মানে কোনো আমি নিজের জন্য- হেজিটেশন নাই, মানে এটা বলাও লাগতেছে না যে আপনি ডিরেকশন ফলো করানো বলা লাগতেছে, পড়লেই সব বুঝে হ্যাঁ ফেলতেছে। হ্যাঁ, হ্যাঁ, আর ডিরেক্টরকে রেসপেক্ট করা হচ্ছে যে হ্যাঁ। আমি আপনাকে বলছি, আপনি আপনি বুঝে নেন। আপনি আপনার সাবকনসিয়াসে আপনার মাইন্ডে থাকবে, আপনি যদি প্রয়োজন হয় আপনার শর্ট ডিভিশনে এটা রাখতে পারেন, নাও রাখতে পারেন। আচ্ছা, এটা একটা ভেরি নাইস মানে জেন্টলম্যান জেস্চার। হ্যাঁ মানে কারণ নইলে লিখিত থাকলে মনে হয় যেন আমি কমান্ড করতেছি আপনি এটা করেন, এটা ছাড়া হবে না। মেবি এটা আরেকটু ইজি একটা ওয়ে। যেমন আরেকটা ছোট্ট জিনিস আমি হচ্ছে বলি, উপন্যাস আর স্ক্রিপ্টের একটা বেসিক পার্থক্য আছে। উপন্যাস হচ্ছে গ্রাফিক নভেলের থেকেও স্ক্রিপ্টের একটা মানে ফিল্মের স্ক্রিপ্টের একটা বেসিক পার্থক্য আছে। যেমন গ্রাফিক নভেলেও আমি ইনার ইমোশন মাইন্ড দিয়ে বলতে পারি, সিনেমাতে আমরা সাধারণত মাইন্ড দিয়ে বলতে পারি কিন্তু আমরা সাধারণত অ্যাভয়েড করি, কারণ ওইটাকে আমরা দুর্বল ফিল্ম মেকিং এর জায়গায় নিয়ে চলে গেছি। অ্যাটলিস্ট মডার্ন ফিল্মে এখন ওইটাকে ভাবা হয় যে আমি মনে মনে কিছু বললাম, এটাকে আমরা দুর্বলতা হিসেবে দেখি। তো প্রবলেম হচ্ছে যেটা, যে উপন্যাসে আমি কিন্তু আপনার যে কারো আমার ইনার ফিলিংস বলে দিতে পারি, রাইট। সিনেমাতে ওইটা আমরা পারি না। মানে মনোলগ বা একটা এমন কিছু দিতে হবে যেটা মেবি সব জায়গায় না, আমরা ভিজুয়ালি লিখি জিনিসটাকে, যে ওর চোখের কোনায় পানি চিকচিক করছে Right. বা এরকম ছোট জিনিস, Visual, যে ওর হ্যাঁ। মুখটা কালো হয়ে গেল। তো এক্সপ্রেশন। অ্যাক্টরটা আরেকটা জিনিস আছে যে আমরা সবসময় আমাদের বাংলাদেশি ইন্ডাস্ট্রিতে একটা ভুল ধারণা আছে, যেটা বাইরের দেশগুলোতে নাই। বাংলাদেশ ইন্ডাস্ট্রিতে ধারণা হচ্ছে আমি অডিয়েন্সকে চিন্তা করে স্ক্রিপ্ট লিখি। অডিয়েন্স ইজ ওয়ান অফ দ্য ফ্যাক্টরস, বাট এখানে একটা বাট আছে। সেটা হচ্ছে আমি যখন কোন উপন্যাস লিখি, আমি যেটা লিখতেছি আপনি একদম পুরো ফার্স্ট হ্যান্ড আপনি ওইটাই পড়ছেন। সিনেমার ক্ষেত্রে কিন্তু এটা ঘটে না। সিনেমার ক্ষেত্রে মাঝখানে সিনেমাটোগ্রাফার আছে, অনেক কিছু আছে, আপনার হচ্ছে টিম আছে, আপনার আর্ট ডিরেক্টর আছে, আপনার কস্টিউম ডিজাইনার আছে, লাইট আছে, এবং পারফর্মাররা তাদের মতো অ্যাক্টিং করবে। সবচেয়ে বড় জায়গা যেটা ধরা, আমরা ডিরেক্টররা মানে তারা প্রত্যেকে রিডিজাইন করতেছে। সো স্ক্রিপ্ট রাইটারের কাজ হচ্ছে কাস্ট এন্ড ক্রিউকে সার্ভ করা, এরা যেন এক লাইনে থাকে। আচ্ছা, ফ্যান্টাস্টিক। সো আমরা হচ্ছে পাঠকের ক্ষেত্রে বা অডিয়েন্সের কথা চিন্তা করি, কারণ তো স্ক্রিপ্ট রাইটার লেখেও নিজেকে অডিয়েন্সের জায়গা রেখে যে আমি এটা দেখছি এটা দেখছি, কিন্তু প্রাইমারি কাজ হচ্ছে কাস্ট এন্ড ক্রিউকে সার্ভ করা, যাতে ওরা এক লাইনে থাকে, ওরা ক্লিয়ারলি এটা জানে এবং কারোর কাছে মিস ইনফরমেশন না যায়। রাইট। তখন আসলে সিনেমাটা এক টোনে শুট হয়। আচ্ছা, আদারওয়াইজ স্ক্রিপ্ট রাইটার যদি এই যে জিগজ্যাগ করে ফেলে, তাহলে লাস্ট পর্যন্ত সিনেমা যেটা দাঁড়ায় সেটা আসলে কোনো কিছু সে হয়তো এটা বুঝাতে চায় না। মেবি আরো একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে, সিনেমা তৈরি হয় আসলে দুইটা জায়গায়। আমরা শুট করি সবকিছু, সিনেমা তৈরি হয় স্ক্রিপ্টে এবং এট দ্য এন্ড অফ দ্য যে এডিটিং। আচ্ছা আচ্ছা। এডিটরকে আমরা কেউ ক্রেডিট দিই না, কিন্তু এডিটর সিনেমার একটা মানে আনসাং হিরো আর কি, মানে এডিটর ছাড়া সিনেমা হয় না। এবার আসি গ্রাফিক নভেলের ক্ষেত্রে। আমি এটা বলতে গেছিলাম যে এডিটিং যা বললেন, হ্যাঁ সেম জিনিসটা কি আমরা, কারণ আমরা তো অনেকদিন ধরে গ্রাফিক নভেল করতে চাই, করব ইত্যাদি চলছে, জি জি, কিন্তু আমরা করতে গিয়ে যেটা টের পাই যে আমাদের একজন স্ক্রিপ্ট রাইটার নাই, এবং দেখা যায় আমরাই লিখে ফেলি হয়তো, কিন্তু এটা ঠিক কেন জানি হচ্ছে না, মানে আমরা যেটা চাচ্ছি এটা আসছে না। এবং ফাইনালি যেটা বললেন এডিটিং, এইটাও তো একটা মানে আমরা যদি বাইরের কমিক বুক বা দেখি, আপনি হয়তো খেয়াল করছেন যে একটা প্যানেল, মানে ক্রেডিট প্যানেল যে মানে শেষ হয় না 2 পৃষ্ঠা জুড়ে, ওইটা তো আমরা দেখি স্টোরি বোর্ড, এইটা ইঙ্কিং, কালারিং ইত্যাদি ইত্যাদি, মানে হাতে যিনি আঁকছেন উনি ওয়ান অফ দ্য ক্যারেক্টার্স আসলে প্যানেলের। তো এখানে কি আপনি মনে করেন আমাদের এখানে স্কোপটা আছে এবং আপনি করতে চান, এইগুলি নিয়ে যদি কথা বলেন? হ্যাঁ, আমি তো করতেই চাই, আপনার সাথে কয়েকবার কথা হয়েছে, আপনি রাজি হন না। আমি এটা বলতেছিলাম যেমন আমি ধনুর্ধর তো বেসিক্যালি প্রথমে ফিল্ম হিসেবে চিন্তা করেছিলাম, পরে যেহেতু এটা ভিজুয়ালি অনেক বেশি অ্যাপিলিং, আপনি পড়েছেন যেহেতু আপনি জানেন, তো আমি রাজীব ভাইয়ের পিছনে অনেকদিন ঘুরছি, ফরিদুর রহমান রাজীব। আমি কিন্তু একটা বলে নাই যে পড়ছি, কিন্তু আমি এই কারণে যে আমি এটা করতে চাই, আপনার সাথে আমার কথা হয়েছে, ওই প্রসঙ্গে পরে আসতেছে ডিফেন্ড করার জন্য। সো যেটা হচ্ছে যে আমি আর রাজীব ভাই হচ্ছে অনেকদিন, রাজীব ভাই মনে হয় 1-2টা প্যানেল আঁকছিল, আবারটাও মনে হয় তার আঁকা, ধনুধরের কাভারটা রাখা। রাজীব ভাই আমার সবচেয়ে ক্লোজ, আমার ম্যাক্সিমাম বইয়ের কাভার ওনার আঁকা। তো রাজীব ভাই যেটা হচ্ছে যে অনেকদিন ঘোরার পর রাজীব ভাই বললো যে যেটা প্রবলেম হয় বাংলাদেশের বেসিক প্রবলেম যেটা, সেটা হচ্ছে আমাদের ইনভেস্টরের অভাব। একটা লোক যে ধরেন 2-3 মাস ধরে ডেডিকেটেডলি এটা আঁকবে বা আরো বেশি সময় ধরে, এই ইনভেস্টমেন্টটা মানে আমাদের সেটা ধরেন সিনেমার ক্ষেত্রেও হয়, আমার ক্ষেত্রে এখন একটু চেঞ্জ হয়ে গেছে, আমি মার্কেটে এখন অনেক ভালোভাবে এস্টাবলিশ, যথেষ্ট পপুলার। হ্যাঁ, তো ওই কারণে ওইটা একটু চেঞ্জ হয়ে গেছে, কিন্তু আদারওয়াইজ এখনো আমাদের ইনভেস্টররা এটা বুঝতে চায় না যে এটা আসলে একটা ক্রিয়েটিভ ওয়ার্ক, এটা আসলে একটা টাইম লাইনের ভিতরে আটানোটা টাফ।
রাইট। এবং এইটাকে আসলে একটু ছেড়ে দিতে হয় একটু। তারপর তার মানে এই না যে ডেডলাইন মিস করা, এটা 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 কখনোই না। প্র্যাকটিক্যাল ডেডলাইন, প্র্যাকটিক্যাল ডেডলাইন একটা হচ্ছে ই করা, যে আমি 6 মাস বলছি সো এইটা ওই করছে, কিন্তু এই যে বাজেটটার কারণেই একটা হাইড অ্যান্ড সিক গেম হয়, যে ইনভেস্টরকে বলা হয় যে আমি এই টাইমে করে দিব, কিন্তু আর ইনভেস্টর আশা করে যে এই টাকার ভিতরে ও এই টাইমে অবশ্যই করে দিবে। হ্যাঁ, কিন্তু আসলে আমরা কাজটা ধরার জন্য অনেক সময় মিথ্যা কথা বলি হ্যাঁ। যে আমি এই টাইমে দিব, হ্যাঁ, বা ইনভেস্টর মানে ভাবে যে এই টাইমে আমার দরকার। অল্প সময় বলে নিয়ে হ্যাঁ। 3 বছর ডুব মারলাম আর কি, হ্যাঁ। এরকম কিছু। হ্যাঁ, যেমন আমরা হচ্ছে অনেকটা এটা হচ্ছে সিনেমার ভিএফএক্স এর মতো, আমি টাকাটা আচ্ছা। দিব না তাহলে টাইমটা দাও, আমি টাইমটাও দিব না, আহ, তাহলে আলটিমেটলি ভিএফএক্স টা পচে হবে। মানে আমরা যদি এক বাক্যে সামারাইজ করি যে এখানে ইনভেস্টমেন্টের অভাব একটা বড় কারণ, খুব বড় কারণ, খুব বড় কারণ। আমি আরো ভালো জানি এটা। হ্যাঁ, আপনি আরো ভালো জানেন। মানে অন্তত এই কমিক্স এর কথা হ্যাঁ, বলতেছি। আপনার সাথে ধনুর্ধরের যেটা আলাপ হয়েছিল, আপনি হ্যাঁ। বলছিলেন যে এটার যে স্কেল ওইটা ধরতে গেলে আসলে অনেক সময় লাগবে, মানে Right. অনেক অনেক ডিটেইলে এই করা লাগবে, রিসার্চ আছে। তো রিসার্চে আমি হেল্প করবো বলছিলাম, তারপরেও ওইটা আলটিমেটলি হচ্ছে এইটা আমি ইনফ্যাক্ট আমাদের এই আড্ডার পরেও আমরা অনেক আলাপ করবো, এত বড় আড্ডা হয়তো ওই করা যাবে না। সেটা হচ্ছে গ্রাফিক নভেল আমরা সবসময় করবো, ইভেন রিসেন্টলি আমরা যেটা করছি এটা এই চান্স, রুহানের যে একটা, এটা কিন্তু বেসিক্যালি কম্পাইলেশন, মানে কম্পাইলেশন বলতে এটা গ্রাফিক নভেল, পুরো গল্পটা এখানে আছে। উপন্যাসটা বোধহয় 250 পৃষ্ঠার, এটা 2টা ভ্যারিয়েন্ট কভারে। এটার যে স্পাইন দেখা যাচ্ছে, আমি ঠিক জানি না ক্যামেরা এত দূর থেকে দেখা যাচ্ছে কিনা, পরে হয়তো আমরা ইনসার্ট করে দিব। তো আমরা যেটা দেখলাম, যেটা কিছুই না, জাস্ট বাইন্ড করে আমরা 2টা পেপার ভ্যারিয়েন্ট কভারে আনার পরে এটা বেশ ভালো ডিমান্ড। মানে এটা কেন একজন ইনভেস্টর বা কেউ আসলে বুঝতে পারছে না আমি শিওর না, তবে কয়েকজন করছে অবশ্যই, গ্রাফিক বাংলা ওরা কিন্তু বেশ ভালো, মানে চওড়া, মানে কলেবরে ভালো, সেটা বলছে, মানে ম্যাটেরিয়াল এন্ড থেকে। আসলেও তো ব্যাপারটা তাই ছিল, যে ধরেন সোনানজাম বলেন বা এই করেন, এরা আসলে কিন্তু একটা সিরিজ চালায়, একটা করে ভলিউম করে রিলিজ করে, পরে একটা সময় গিয়ে ওরা একটা কম্পাইলেশন ভার্সন বের করে। ডেথ নোট আমার নিজের কালেকশনে আছে, প্লাস হচ্ছে ফুল মেটাল আলকেমিস্ট ওরা ভলিউম করে একটা একটা বক্স থেকে করে ওরা, মাঙ্গা ম্যাক্সিমামই তাই। তারপরে ধরেন হচ্ছে ওয়াচম্যান তো প্রথমে আসলে সিরিজ হিসেবে কাইন্ড অফ স্ট্রিপ সিরিজ হিসেবে আস্তে আস্তে ইভেন টারজানও তো তাই, টারজানও তাই স্ট্রিপ ছিল। আমরা ছোটবেলায় ইত্তেফাকে টারজান পড়তাম, আমাদের মনে পড়ে। এখন মেবি ভাই এইটা একটা স্টাইল হতে পারে, কারণ আমি যখনই একটা বই নিয়ে ভাবি পুরা এরকম একটা ফুল ভলিউম একটা জিনিস বের হচ্ছে, কিন্তু এটা 2টা স্কোপ কিন্তু এখন আছে আমাদের। একটা তো হচ্ছে অনলাইন, ধরেন কথার কথা যে আমরা ওয়েব কমিক হিসেবে এটা কন্টিনিউ হইলো নামমাত্র মূল্যে বা হয়তো ফ্রি, আমি জানি না, কেউ বললো। পরে গিয়ে যখন শেষ হলো তখন আমরা বললাম যে ইউ ক্যান প্রি অর্ডার। হতে পারে একটা মডেল হতে পারে, এটা হতে পারে, বা ইভেন আপনি রোহান যে প্যাটার্নে করেছেন ওটাও হতে পারে। হতে পারে যে একটা করে ছোট ছোট ভলিউম গেল, তারপর একসাথে কম্পাইলেশন। প্রিন্টে গেলে হচ্ছে ঝামেলাটা হয়ে যায়, কারণ আমরা যেটা দেখি প্রিন্টে ইনভেস্টর লাগে। কথার কথা আর্টিস্ট হিসেবে আমি বললাম ভাই আমার বিল দরকার নাই, আমি ভালো লাগতেছে আঁকবো, পরে যখন দেখা যাবে মানে তখন। কিন্তু প্রিন্টে গেলে এটা ম্যানেজেবল থাকে না। আমার মনে হয় যে মেবি এরকম একটা গ্রে এরিয়া আমরা খুঁজে বের করতে পারবো। হ্যাঁ, মানে আমরাও তো চাই আঁকতে। হ্যাঁ, আমিও তো আমি গ্রাফিক নভেল হোক এটা চাই। আপনি তো শুনলেনই, আমি প্রায় 4 বছর রাজীব ভাইয়ের পিছনে ঘুরছি। ওকে, আমরা এটা নিয়ে আরো কথা বলবো। আপনি মাঝখানে অন্য প্রসঙ্গ বাট রিলেভেন্ট টু ইউ, সেটা হচ্ছে এই স্ক্রিপ্টের কথাটা বলা হয় না, গ্রাফিক নভেলের স্ক্রিপ্টের কথাটা। সরি আমি জাস্ট 2 মিনিট বলে দিই। গ্রাফিক নভেলের স্ক্রিপ্টের ব্যাপারটা হচ্ছে আমি যেমন 2-3 জনের সাথে কোলাব করেছি। সো এদের আমার কোলাবের এক্সপেরিয়েন্সটা তন্ময় ভাইয়ের সাথে করেছি, মুগ্ধর সাথে করেছি, তো আপনাদের ওই যে প্রতিবাস্তবই ছিল। তো এরকম আরো কয়েকজনের সাথে, নডরায় তো অনেকগুলো আর্টিস্ট কাজ করেছে তন্ময় ভাই ছাড়াও। তো ওইখানে হচ্ছে অনেকের সাথে আমি বসের সাথে একটা কোলাব করেছিলাম। তো বস মানে আহসান হাবিব। হ্যাঁ, তো এইটার যেটা এক্সপিরিয়েন্সটা আমার কাছে মনে হয় এইটা অনেকটা স্ক্রিপ্ট রাইটার, মানে সিনেমার স্ক্রিপ্ট রাইটার আর গ্রাফিক নভেলের স্ক্রিপ্ট রাইটার দুটো প্যাটার্ন আলাদা হলেও একই রকম। কারণ এটা হচ্ছে এখানে ইগো ফেলে দিতে হয়, 1 নম্বর কথা। যে আমি প্রথম কথা হচ্ছে অ্যাজ এ রাইটার আপনি যদি ইগো ছেড়ে না আসতে পারেন তাহলে এই 2টা জায়গায় আপনার কাজ করা সম্ভব না। এটার কারণ হচ্ছে ইগো ফেলে দিতে হবে, কারণ ওই যেটা বললাম যে আমার প্রথম কাজ থাকে ডিরেক্টরকে বা ক্রিউকে সার্ভ করা সিনেমার ক্ষেত্রে, আর এখানে কাজ থেকে আমার আর্টিস্টকে সার্ভ করা। এই কোলাপটা যদি আপনার না হয়, আমি একটা ডায়লগ লিখেছি, লেখার পরে আমি দিলাম, দেখা যাচ্ছে প্যানেলে ওইটা আটছে না, তখন আসলে আর্টিস্টের সাথে বসতে হয়, ফেলে দিতে হবে না, আর্টিস্টের সাথে বসতে হয়, বসে যে ওইটা কি ফেলে দিব নাকি কিছু ওয়ার্ড চেঞ্জ করে দিলে, ইভেন পুরাটা হচ্ছে আঁকার পরে একবার পড়ে দেখতে হয় যে নিজে অ্যাডে অডিয়েন্স পড়ার পরে ওইটা বোঝা যায় যে এইখানে আসলে এই ডায়লগটা চেঞ্জ করে এরকম দিলে ভিজুয়ালটার সাথে অনেক বেশি ইম্প্যাক্ট করছে। আচ্ছা, এইটা খুব জরুরি। যেমন জাপানে ওরা নেম করে, এটাকে আমরা এডিটিং বলতে পারি। হ্যাঁ, নেম করে যে আর্টিস্টই হচ্ছে প্যানেলটা আঁকে, সরি রাইটারই প্যানেলটা আঁকে, আঁকার পরে
আর্টিস্ট হচ্ছে ওইটাকে রিডিজাইন করে, ওরটা রাখতেও পারে, ফেলেও দিতে পারে। রাইট, এটাতে মানে রাইটার কোনো রকম অফেন্ডেড ফিল করে না। এটা অ্যাজ এ টিম, হ্যাঁ, কারণ আলটিমেটলি দুইটাকে আসলে কমপ্লিমেন্ট করে। হ্যাঁ, এটা কখনোই কোনোভাবেই এটা চিন্তা করা যাবে না যে আর্টিস্টের চেয়ে আমি রাইটার অনেক বেটার, বা আর্টিস্টেরও এটা ভাবা উচিত না যে করা উচিত না। এই জিনিসটার অভাব বলে আমার মনে হয় গ্রাফিক নভেলের রাইটাররা আসতে পারছে না, কারণ রাইটারদের ইগো অনেক বেশি, আর্টিস্টদের এত নাই। আচ্ছা, রাইটারদের অনেক বেশি, এটা আমি ব্লেম দিচ্ছি আমার ঘরে। না, আমি আর্টিস্টদের যে প্রবলেমটা আমার চোখে পড়ছে, বা এটা ইনক্লুডিং মি, আমি বলবো না যে আমি খুব ভালো এই বিষয়, সেটা হচ্ছে যে রিডান্ডেন্সি বলে আমরা যেটাকে, যে আপনি অলরেডি লিখছেন যে একজন আকাশের দিকে তাকালো, ড্রয়িংটাও হচ্ছে আকাশের দিকে তাকালো, মানে রিপিট, মানে অ্যাজ ইট ইজ যা লেখা ওইটাই আঁকা। আসলে কিন্তু আমাদের মানে বেসিক রুল যেটা ভিজুয়ালি, আমি তো এখন বাইরেও পড়তেছি, ওইখানে যেটা শেখানো হয়েছে যে যা লেখা আছে ওইটাই আঁকার মানে নাই, মানে বা মানে আছে ওইটাকে একটা কোনো ভ্যালু অ্যাড করতে হবে। মানে হয়তো লেখা আছে যে তাকালো, এখন হয়তো আপনি দেখলেন যে তাকিয়ে কি দেখলো, এইটা আসলে আমাদের স্ক্রিপ্ট রাইটারদের ল্যাকিংস। আপনি হচ্ছে স্ক্রিপ্ট রাইটারদের ল্যাকিংস কেন? কারণ আমি বললাম যে স্ক্রিপ্টটা আসলে ভিজুয়ালি লিখতে হয়, ওইটা আমি ভিজুয়াল হিসেবেই লিখবো যে ও আকাশের দিকে তাকিয়ে আছে, তাকিয়ে এটা চিন্তা করছে বা এটা বলছে, বা ও আকাশের দিকে তাকিয়ে একটা চিল উঠতে দেখলো। এখানে তাহলে কোনো ডায়লগের বা কোনো প্যানেল যাবে না, কোনো বক্স যাবে না। বুঝছি, এটা পুরোপুরি এটাই থাকবে, মানে এটা ডায়লগের দরকারই না। তাহলে আমি যদি ভিজুয়ালি গল্পটা বলতে পারি, ওই যে যেটা বললাম যে চিত্র শোনা যেতে হবে, আমি যদি এটা দেখি, ওই ওর ইমোশন যদি আমাকে ইম্প্যাক্ট না করে, তাহলে ওই ভিজুয়াল দিয়ে তো কোনো লাভ নাই আসলে। বুঝতে পারছি। আচ্ছা, একদমই অন্য প্রসঙ্গ, বাট ওই যে রিলেভেন্ট, আগে যেটা বললাম যে এই মুহূর্তে কি কি করছেন এবং রিসেন্ট কি কি করলেন, যেগুলি বলতে বাধা নাই। মানে অনেকগুলি থাকে যে এনডিএ থাকে, যে নন ডিসক্লোজার, ওইটা বাদে। এনডিএ আমার একটা রিসেন্টলি একটা অনেক বড় প্রজেক্টের এনডিএ সাইন হয়েছে, এটা ইন্টারন্যাশনাল একটা প্রজেক্ট, এতটুকু বলতে পারে। হ্যাঁ, আমি বলতে পারছি না, মানে এতই বড় প্রজেক্ট যে ওইটা আমি কাউকে বলতেও পারছি না, মানে বাট আমার ভেতরে ফেটে যাচ্ছে, মানে ইটস এ হিউজ থিং। আর হচ্ছে এই ঈদে হচ্ছে আমি দুইটা জিনিস লিখেছি, আমি কিছু বানাইনি এবার। আমি অনেকদিন একটা গ্যাপ নিচ্ছি, আমি সিনেমা বানানোর প্রিপারেশন নিচ্ছি, কথাবার্তা চলছে প্রডিউসারদের সাথে। সো আমি নিজে মেকার যেহেতু, ওই জায়গা থেকে ই করছি। আর এই ঈদে হচ্ছে বরবাদ নামে আমার লেখা একটা সিনেমা রিলিজ হয়েছে, ওটা প্রবাবলি সবাই এখন নাম জানে। আর একটা হচ্ছে তোমাদের গল্প বলে একটা নাটক রিলিজ হয়েছে, ওটাও প্রবাবলি সবাই নাম জানে, কারণ ওটা খুবই এবার ঈদের সবচেয়ে পপুলার নাটক। হ্যাঁ, সবাই কানাকাটি করছে। বাট আমার নিজের পছন্দের কাজ এখন পর্যন্ত জাগো ভাই, আমি ভাষা আন্দোলন নিয়ে যেটা করেছিলাম, ওটা আমার মনে হয় যে আমি ইমাজিনেশনের সবচেয়ে কাছাকাছি শুট করতে পেরেছি। ফ্যান্টাস্টিক। তো ওইটাই। আপনার এই কাজগুলি যদি কেউ দেখতে চায়, কোন কোন প্ল্যাটফর্মে বা কোথায়? চরকিতে আছে, জাগো বাহে, আর লেখা হচ্ছে খাঁচার ভিতর অচিন পাখি আছে, টান আছে, 7 নম্বর ফ্লোর আছে। তো 7 নম্বর ফ্লোর যদিও নন ক্রেডিট, আর হচ্ছে এগুলো আছে। হইচয়ে আছে হচ্ছে কারাগার আছে, ফার্স্ট সিজনে আমি কাজ করেছিলাম। আর হচ্ছে বিঞ্জে আছে হচ্ছে অগোছরা, ওটা রাইটার ডিরেক্টর আমি। ওটার হচ্ছে গল্পটা হচ্ছে মোহাম্মদ নাজিমউদ্দিনের অগোছরা গল্প থেকে নেওয়া, আর ওটার স্ক্রিপ্ট হচ্ছে আমার আর মাসুমের করা। আমি কিন্তু একটা জিনিস খুব অ্যামেজড হয়েছি, মানে নাজিমউদ্দিন ভাইয়ের কথা যখন আসলেই, মানে আমাদের মাথায় ছিল যে সেবা প্রকাশনী, হুমায়ুন আহমেদ বা যা যা ছিল, তারপরে ঠিক মানে আর কি হবে আমাদের জেনারেশন, আমি ঠিক ইমাজিন করতে পারতাম যে এগুলাই হবে। কিন্তু আমার কাছে লাগছে যে একটা ম্যাচিউরড এবং ডিটেইল, কমপ্লিকেটেড, কমপ্লেক্স যাই বলেন, ওইরকম থ্রিলার, যেটা একটু ধরেন সামহাও ধরেন কি বলে আর রেটেড বলেন অনেক ক্ষেত্রে, হ্যাঁ তাই না, বলতে পারি তো, ওইটা যে আমাদের এখানে হবে এটা আমি আগে কল্পনা করি না। কিন্তু আমার খুব ভালো লাগছে অনেক কিছু, যে সবই যে ফ্যান্টাস্টিক আমি বলবো না, তার সিরিজগুলি তো বটেই বা ইত্যাদি, এবং একটা বাঞ্চ অফ ইয়াং মানে রাইটার, থ্রিলার রাইটার্স, তারা যে উঠে আসছে, এটাকে আপনি কিভাবে দেখেন বা আপনার মূল্যায়ন? এটাই আমি বাতিঘরের উত্থানটা আমি একদম আমার চোখের সামনে দেখা, তো সো এবং আমি ওইটার পার্ট, যেহেতু আমি আপনাকে ওইটার একটা মজারই আছে। ধরেন সেবা যখন আমরা পড়তাম, সেবার হচ্ছে পপুলার, সবচেয়ে পপুলার যে জিনিসগুলো ছিল সেগুলো ছিল অনুবাদ বা অ্যাডাপ্টেশন। আমরা সেই অর্থে সেবাকে মৌলিক বলতে পারি না, যদিও রোমান্টিক ছিল কিছু বা কিছু ছিল কিছু খুবই, কিন্তু ওইটাকে আসলে আন্দোলন বলা যায় না, বা নতুন একটা ওয়েব আসছে এটা আমরা বলতে পারি না। অনুবাদের ক্ষেত্রে বা অ্যাডাপ্টেশনের ক্ষেত্রে সেবা একটা বড়, ইভেন বাংলাদেশের রিডার্সদের রুচি চেঞ্জ করার ব্যাপারে সেবার একটা অসাধারণ লেখনী বলেন বা শব্দচয়ন বা যাই বলি, হ্যাঁ মানে অনুবাদ যে আসলে ভাবানুবাদ হতে পারে এবং বাংলার মতো করে পড়া যেতে পারে এত সাবলীল ভাবে, এইটা আনোয়ার হোসেন না থাকলে মনে হয়, কাজীদা না থাকলে হচ্ছে আমার মনে হয় না যে কেউ আসলে এতখানি এগিয়ে নিতে পারতো। আর একটা হচ্ছে নাজিম ভাইয়ের সবচেয়ে পজিটিভ জিনিস হচ্ছে, নাজিম ভাই একা শুরু করছিলেন জিনিসটা, কিন্তু নাজিম ভাই আমাকে
আমি যখন ওনাকে জিজ্ঞেস করছিলাম উনি আমাকে খুব অ্যামেজিং একটা অ্যান্সার দিয়েছিলেন, কোনো একটা ওয়েব বা কোনো একটা চেঞ্জ আনতে গেলে ওটা একা করা পসিবল না, তোমার সাথে অনেককে লাগবে। আর তুমি যখন একটা থ্রিলার আন্দোলন, তোমরা নাম দিছো, আমি থ্রিলার হচ্ছে আমি লিখি বা সবাই থ্রিলারই লিখে, কিন্তু আমরা থ্রিলার আন্দোলন হিসেবে এটাকে দেখি না। আমার কাছে মনে হয়েছে যে নতুন লেখকরা আসার পরে ওরা হরর বলো বা স্পেকুলেশন ফিকশনের ক্ষেত্রে ওদের জায়গাটা নাই। ওরা কোন একটা প্রকাশনের কাছে গেলে ওদেরকে হচ্ছে খুবই নেগলেক্টেড ভাবে দেখা হয়, যে একটা নতুন রাইটার, ওর বই তো বিক্রি হবে না, আমি কেন ছাপবো। আমি এটা ব্রেক করার জায়গা তৈরি করছি। আমার কাছে কোনো রাইটার আসলে আমি ওর বইটা পড়ি এবং আমি পার্সোনালি পড়ি, পড়ার পর আমি ওকে বেটার করার জন্য ফিডব্যাক দিই। আমার যদি পছন্দ না হয়, আমি যদি দেখি এটা যে এডিটেবল, তাইলে আমি ওকে না করি, একান্ত সেই ক্ষেত্রে আমি না করি। আদারওয়াইজ ওকে আমি ফিডব্যাক করি, দিই এবং আমি ওটা ছাপি। আমার কাছে মনে হয় যে একটা রাইটারের ত্রুটি থাকতে পারে, ওর প্রথম লেখা তুমি কতটুকু জাজ করবে, কিন্তু অনেক সময় দেখা যায় প্রথম লেখাটাই খুব অ্যামেজিং হতে পারে। তখন আসলে ওকে আসলে শুধু একটু বাক্যের গঠন বুঝাই দিলে বা থ্রিলারের প্যাটার্নটা বুঝাই দিলে বা জার্নির প্যাটার্নটা, সাসপেন্স কিভাবে ক্রিয়েট করতে এটা বুঝাই দিলে ওটাই না। ফ্যান্টাস্টিক। তো নাজিম ভাই যেটা করলেন যে উনি আসলে আমাদের নতুন রাইটারদের জন্য ওপেন ফিল্ড ক্রিয়েট করেছিলেন, যেই কারণে ধরেন বাতিঘর এখন পর্যন্ত থ্রিলারের একটা হাব। তার কারণ হচ্ছে যে কোনো নতুন রাইটার যে ওখানে নাজিম ভাইকে পিচ করতে পারে। আর ধরেন যখন আপনি ওপেন করে দেন, সারা দেশে যখন ওপেন, তখন আসলে সবাই ডিফারেন্ট জনরায় কাজ করা শুরু করেছে। মানে অনেক ইন্টারেস্টিং টপিক বা জনরা নিয়ে কাজ হচ্ছে, যেটা আমরা অনেক আনএক্সপ্লোরড এরিয়া নিয়ে। আর নাজিম ভাইয়ের সবচেয়ে পজিটিভ জিনিস যেটা আমরাও এখনই করছি, আপনি যে জিজ্ঞেস করলেন না যে কেন আপনি ধনুর্ধর বা দশগ্রীব বা এই ধরনের রিসার্চে আগ্রহী হলেন, তার কারণ আমার কাছে মনে হয়েছিল যে লোকালি আমরা আসলে এই ধরনের গল্প বলিনি। নাজিম ভাই লোকালিটি বিল্ড আপ করার ট্রাই করেন। নাজিম ভাই নিজের উপন্যাস নেমেসিস বলেন বা হচ্ছে এইগুলা অনেক বেশি লোকাল, যেটা এর আগে কখনো ঘটে নাই। যে কারণে ধরেন হুট করে পাঠক একটা নতুন দরজা খুলে গেছে পাঠকের সামনে। মানে ঘটনাটা ধানমন্ডিতে ঘটতেছে, নারায়ণগঞ্জে একজন লুকায় গেল। আমার একটা এখন খেয়াল আছে যে ওই যে বাস্টার যে ক্যারেক্টারটা, ওকে ট্র্যাক করার জন্য একটা এসএমএস পাঠানোর একটা ব্যাপার ছিল এক জায়গায়, কিভাবে এসএমএস পাঠায় ট্র্যাক করতেছে। হ্যাঁ, ফিশিং। আমার মনে হচ্ছে বিউটিফুল, মানে এই জায়গাটা যে খুব লোকাল, এবং এরকম মেসেজ আমার মোবাইলেও আসে, বাট এটা দিয়ে যে এটা করা যায়, এটা করাই তো যায়। তারপর সে কিভাবে এটা বুঝলো, মানে আমার কাছে ফ্যান্টাস্টিক লাগছে। আর পপ কালচার সাহিত্যে এই যে ধরেন পুরান ঢাকার ল্যাঙ্গুয়েজ, এটা আগে আসে না। শহীদুল জহির পুরান ঢাকার ল্যাঙ্গুয়েজ ইউজ করছেন, কিন্তু ধরেন পপ কালচার সাহিত্যে আমরা হচ্ছে কখনো এই টোন গুলা ইউজ করি না, এই টার্ম গুলা ইউজ করি না। যেমন একটা খুব ইন্টারেস্টিং উদাহরণ আমি বলতে পারি, যেমন হচ্ছে স্পাইডারম্যানের গার্লফ্রেন্ডের নাম হচ্ছে মেরি জেন, এমজে, মেরি জেন। তো মেরি জেন কোত্থেকে আসছে এটা কিন্তু কেউ চিন্তাও করে নাই। এটার কারণ হচ্ছে তখন 60s-এ, এটা 66-এ মেরি জেন আসছে। তার আগে কিন্তু স্পাইডারম্যানের দুইটা গার্লফ্রেন্ড ছিল, গোয়েন স্টেসি আর একটা যেন নাম ভুলে গেছি। এগুলো এখন আবার বিভিন্ন ইউনিভার্সে আসে। হ্যাঁ, তো ইন্টারেস্টিং জিনিস সেটা হচ্ছে মেরি জেন হচ্ছে 60s-এ মারিওয়ানাকে ডাকা হচ্ছে মারিয়া জোয়ানা। ও আচ্ছা। এইটার হচ্ছে স্ল্যাং হয়ে গেছিল মেরি জেন। আচ্ছা। ও স্ট্যানলি ওইটা পিক করছে, কিন্তু কোনোদিন স্বীকার করে নাই যে আমি, কারণ ওই সময় সবচেয়ে পপুলার নেম ছিল হচ্ছে মেরি জেন। ও আচ্ছা, এটা জানতাম না। তো এই পপ কালচার গুলা খুব ইম্পর্টেন্ট, যে আমরা হচ্ছে যেমন জুলাই অনেকগুলা নতুন গালি তৈরি হয়েছে, যেগুলো আমরা রাইটাররা এখন ইউজ করছি। হ্যাঁ, মানে এটা অলরেডি টার্ম হিসেবে ঢুকে গেছে, বা স্ল্যাং, আরবান স্ল্যাং হিসেবে ঢুকে গেছে। রাইট। হ্যাঁ, এটা খুবই মানে কন্টেম্পোরারি তার যে কাজগুলি, মানে যেটা হয়তো অনুবাদ বা অন্য কারোটা থেকে অন্য কনটেক্সট নিলে এতটা হইতো না। রাইট। তো এটা অবশ্যই দারুণ। তো আপনি কমিক্সের ক্ষেত্রে বা গ্রাফিক নভেলের ক্ষেত্রে এটার কি সম্ভাবনা দেখেন, বা আপনি আপনার পার্সোনাল ইচ্ছাটা কি? ঢাকা কমিক্সের সাথে যদি আমি বলি যে আমরাও চাই, আপনিও চাচ্ছেন, আটকে আছে হয়তো ইনভেস্টমেন্ট, সেক্ষেত্রে আমরা কি মানে আশা করতে পারি কিনা যে উইদিন আ ইয়ার বা কিছু একটা আমরা একটা প্রজেক্ট নিলাম, হইলো, এবং সেখানে আপনি তো ধরেন লিখে দিলেন, কিন্তু তারপরে তো অনেক ধরনের পার্ট থাকে, বা আমরা এঁকে ফেললাম, সেটাও ধরেন ওকে, তারপরে পার্ট নিয়ে আপনার পাবলিশিং এর ইনোভেটিভ আইডিয়া কোনো? আমার কাছে যেটা মনে হয় যে ধরেন হচ্ছে ছোটবেলায় চাচ চৌধুরীতে আমরা বিভিন্ন পেজে বাবল গামের বিজ্ঞাপন দেখতাম। তো আমাদের মনে হয় যে এই স্পন্সর গুলোতে আমাদের একটু মুভ করা উচিত। অল্প কয়েকটা পেজের জন্য, কয়েকটা পেজে ওদের যদি বিজ্ঞাপন দেওয়া হয়, এবং ওরা যদি আসলে করে, এরকম জায়গায় আমরা যেতে পারি কিনা। বাট আমি আসলে সত্যি কথা বলতে, আমি অ্যাজ এ ফিল্ম মেকার আমাদেরও প্রোডাক্ট প্লেসমেন্টের জায়গা আছে, কিন্তু আমি হয়তো করব, কিন্তু মানে যতটুকু বিশুদ্ধ থাকা যায় আর কি, বিজ্ঞাপন ছাড়া। এটা কি আপনি ইদানিং খেয়াল করেছেন কিনা আমি জানি না, এখনকার বিজ্ঞাপন কিন্তু অনেক সাটল। আমরা যেভাবে যে বাবল গামের যে যুগটা বলছেন, এখন কিন্তু অনেক ভাবে হয়। যেমন কথার কথা, সে ফর এক্সাম্পল কোন এমএফএস কোম্পানি, যে মানি ট্রানজেকশন যেটা মানে ক্যাশলেস, তারা একটা
মেবি তাদের একটা ব্র্যান্ড কালার আছে, ওরা বলে দেয় যে আপনারা এই ব্র্যান্ড কালারটা সব জায়গায় রাখবেন, কোথাও লোগো দরকার নেই। এখন কিন্তু এরকম হয়, অথবা কন্টেন্টের মধ্যে মানে আমাদের যে প্রোটাগনিস্ট অ্যান্টাগনিস্ট বা যে কোনো একটা ক্যারেক্টার আসলে ওই ব্র্যান্ডের সাথে গল্পের ইউনিভার্সের মধ্যে ইন্টারঅ্যাক্ট করে। আচ্ছা, তারা কিন্তু এই জিনিসগুলি বলে, আমার কয়েকটা রিসেন্ট এক্সপিরিয়েন্স হয়েছে এরকম। এবং যেমন হইতে পারে খুব সিম্পল হইতে পারে, আমি নাম ধরেই বলি, ধরেন বিকাশ বা হচ্ছে নগদ, কোনো ক্যারেক্টার মানি ট্রানজেকশন না, ওটাই বলছি যে তারা কিন্তু এরকম জিনিসটাই কিন্তু তারা ইন্টারেস্টেড, আমি যতটুকু জানি। হ্যাঁ, বা ধরেন আপনি ভাবছেন যে ভিতরে প্রিন্ট হলো না, হয়তো প্যাকেজিংটা, হয়তো প্যাকেটটা বা ইত্যাদি সাথে, অথবা সাপোর্টিং কিছু একটা গেল যেটাতে তাদের একটা ব্র্যান্ড প্রমোশন বা হাউ টু ইউজ অর একটা কিউআর কোড, এখন তো অনেক স্মার্ট হতেই পারে। আমার কাছে মনে হয় যে আমাদের এখন আসলে যেটা হয় যে আমাদের যেহেতু ওই প্রিন্টিং এর কস্ট বলেন বা পাবলিশিং এর কস্ট বলেন, এই জায়গাটাই হচ্ছে যতটুকু মিনিমাইজ করে আনা যায় বাইরের ইনভেস্টর থেকে। ধরেন আমি যদি ভিতরে বিজ্ঞাপন দিলেও যদি আমার বইটা হয়ে যায়, তাহলে আমি কেন দিব না। এবং এইটার আসলে অনেকগুলো অপশনও আছে, এমন না যে অপশন নাই, যেহেতু অপশন আছে তাহলে আমাদের করা উচিত। এবং আমার মনে হয় যে কমিক্সের যারা টার্গেট অডিয়েন্স, এই হিসেবে আমার মনে হয় যে এইগুলাকে, এবং এইটা আসলে এখনো ওরা আসলে এইটা বুঝে নেয়, যেটা যে পটেনশিয়াল, এটা পটেনশিয়ালিটিটা, এবং এটা যে অ্যাকচুয়ালি একটা জেনারেশন বিল্ডিং এর কাজ করে। আমি যেমন এখনো বলতে গেলে টিনটিনের কথা বললাম, অ্যাস্ট্রিক অবলিক্সের কথা বললাম, এই কথা বললাম, কিন্তু আমি বাংলাদেশের কমিক্সের কথা বলি না। ইনফ্লুয়েন্স ব্যাপক, মানে এটা বুঝতে হবে। এক মিনা ছাড়া আমাদের দেশে এখনো কার্টুন হয় না বাংলাদেশে। ওই যে মন্টু মিয়ার অভিযান 3D তে একটা সে তো আমাদের ছোটবেলায় একদমই, এরপরে এখন পর্যন্ত হয় নাই। আর এখন জাপান এখন বিলিয়ন বিলিয়ন ডলার বিজনেস করতেছে শুধুমাত্র এটা দিয়ে, কারণ ওদের কালচারের পার্ট হয়েছে। শিয়াব ভাই একটা করছিলেন যে টুমরো, হ্যাঁ ওইটা একটা হয়েছে। আর কিন্তু ধরেন হচ্ছে টুমরো তো ধরেন ইন এ সেন্স একটা স্পেসিফিক টাইমের বা একটা টাইমের, বা ধরেন ওইটার একটা মোটো ছিল আলাদা। আমরা যে শুধুমাত্র গল্পকে সার্ভ করতে যে গল্পের জন্য গল্প বলা, ওই জায়গাটায় আমরা এখনো আসি নাই। যেটা আসলে ধরেন আমেরিকান হচ্ছে যদি গ্রাফিক নভেল বলেন ওদের কালচারের পার্ট, জাপানের কালচারের পার্ট, ফিলিপাইন এখন চলে গেছে, কোরিয়া চলে গেছে ওদের এই থেকে, কোরিয়ার মানহুয়া বা ওয়ার্ল্ড রুল করতেছে। সেখানে আসলে এই জায়গাটায় আমরা শুধু আটকে আছি, আমাদের ইনভেস্টরের জায়গাটা আসলে ল্যাক্স বলে, মানে এইটা কি আপনি অন্যভাবে, মানে আমি যদি বলি, কারণ আমরা যখন ইনভেস্টর বা পটেনশিয়াল ইনভেস্টর কাউকে বলি, তারাও কিন্তু সাহস করে না, যেই কারণে যে আদৌ কতটুকু পপুলার এটা আমরা যেভাবে ইমাজিন করতেছি, তাদের কাছে এটা তো ভিজুয়াল না। এটার প্রবলেমটা যেমন আমি বলি, যেমন ধরেন হচ্ছে এখন আমাদের কালচারটাই হয়ে গেছে যে আমি ইনস্ট্যান্ট এটার ভিউয়ারশিপ চাই, রাইট? হ্যাঁ, তো এইটাকে আপনি অ্যাভয়েড করতে পারবেন না যেরকম। কিন্তু একই সাথে একটা জিনিস বোঝা উচিত, যখন একটা ইন্ডাস্ট্রি বিল্ড হচ্ছে তখন আসলে ওখানে ইনভেস্টমেন্ট লাগে, রাইট? এবং আপনি যদি পায়োনিয়ার হন, কোন ইনভেস্টর যদি এখানে পায়োনিয়ার হয়, ও কিন্তু আজীবন এই ইন্ডাস্ট্রিতে রুল করবে, মনোপলি হয়ে যাবে এটা। তো এই জিনিসটা বোঝাটা খুব জরুরি। যেমন আপনি যখন শুরুতে কোথাও যাবেন, আপনি ওইখানে পুরাপুরি আপনার পুরা বেজ আপনি তৈরি করে ফেলবেন। তো এইটা আসলে আমাদের ইনভেস্টরকে একটু বোঝানোটাও আসলে আমাদের দায়িত্ব। আপনার কি মনে করেন, যেহেতু আপনি ওটিটি বেশ কিছু প্ল্যাটফর্মের সাথে ক্লোজলি কাজ করেছেন, আপনার কাজ এখানে আছে, তাদের কোনো সাপোর্ট এখানে আসতে পারে যে তারা বলে যে ওকে অ্যাটলিস্ট আর কিছু না হোক, তোমরা যদি সে ফর এক্সাম্পল একটা অ্যানিমেশন বানায় নিয়ে আসলা, বা এই আমরা উল্টাটা আর কি, সাধারণত বাইরে আমরা অনেক দেখি, যেমন যে বুলেট স্পিনের যে ওয়ান্টেড, ওইটা একটা গ্রাফিক নভেল প্রচুর আছে, ভি ফর ভেন্ডাটা, এগুলো গ্রাফিক নভেল থেকে মুভি বা মানে মোশন পিকচার বা যাই বলেন, মানে উল্টাটাও আছে, যে সামুরাই চ্যাম্পলু আছে, ওটা আসলে প্রথমে অ্যানিমেশনটা হয়েছে, পরে গ্রাফিক নভেলের মতো করে হচ্ছে ওরা এই করছে। উল্টাটা রেয়ার বোধহয়, সাধারণত দেখা যায় যে গ্রাফিক নভেল থেকে যে 300 ছিল ওটা থেকে মুভি হয়েছে। না, এটার কারণ আছে, ওটিটি গুলো আসলে চাই কি যে আপনি ওকে পিচ করেন, ও গল্প টল্প দেখেও আচ্ছা এটা ওয়ার্ক করবে বোঝার পরও এটা কমিশন করতে চাই। কিন্তু এটা হইতে পারে যে আমি হচ্ছে গ্রাফিক নভেলটা করার আগেই ওদের আমি গল্পটা দেখাইলাম, ওরা পড়ার পর ওরা ইনভেস্টমেন্ট যদি করে, তখন আমরা আসলে বড় হইতে গেলাম, মানে তারাও পটেনশিয়াল একজন ইনভেস্টর হতেই পারে। এটা না হওয়ার কোনো জায়গা নাই আসলে। কিন্তু আমার কাছে মনে হয় যে আমাদের আসলে ইনভেস্টর গুলোদের আসলে বোঝানো উচিত যে এই জায়গাটা আসলে কত বড়, এবং আমরা আসলে কতখানি রুল করতে পারি এবং কত জায়গায় যেতে পারি। এই জিনিসটা আসলে আমার মনে হয় যে সামহাও এটাকে যদি সেলসম্যান, আমি যেটা মনে করি, কারণ আমরা দেখা যায় আমরা আঁকছি, আপনি লিখছেন, কিন্তু এটা একজনকে গিয়ে বোঝানো যে ভাই, প্লাস আমাদের একটা মার্কেটিং গায়ও দরকার ভাই, যে আসলে এই জিনিসটাকে সব জায়গায় ছড়িয়ে দেবে। হ্যাঁ, তো সবই হবে, কারণ এই যে এটা আজকে থেকে বিগিনিং, এটা একটা হিস্টোরিক মোমেন্ট যে আমরা রাইটার মূল লোকের সাথে বসে ফেলছি। কারণ সত্যি বলতে মানে বাইরে আমরা দেখি যে প্রচুর, যেমন নীল গেইমান, আমি যদি সেটা বলি যে
উনি তো জাস্ট লিখতেছেন বা প্রচুর গ্রাফিক নভেল তার Graphic স্ক্রিপ্ট থেকে হচ্ছে ইত্যাদি হচ্ছে। হ্যাঁ, না, উনি তো So, ইনভলভ থাকে ইনভলভ, উনি তো কাইন্ড অফ স্ক্রিপ্ট মানে কি বলে যে থাম্বনেল টামনেল করে দেয়, বা তারান্তিনো বা তারা তো কাইন্ড অফ একটু স্কেচ করেও দেয়, বা যে বং জুন হোক সেও তো দেখলাম ওই যে ওর ইয়েটা প্যারাসাইটের স্টোরি, সবাই তাই, সত্যজিৎ রায় তার এরকম ইয়ে ছিল। সেটা খুব ব্লেন্ডেড একটা জায়গা, এমন না যে উনি লেখক উনি এই রুমে থাকবে উনি এই রুমে, তা না, আসলে সবাই মিলে একটা টিম। তো আমার কাছে লাগে যে এটা হচ্ছে, হবে আরো ভালো হবে। যেমন গ্রাফিক বাংলা অলরেডি বাতিঘরের বেশ কিছু বই কিন্তু অ্যাড করছে, অন্তত সাপত শোনে অ্যাড্রিয়ান অনেক করছে, আরো একটা বোধহয় করছে, আমি নামটা ভুলে গেলাম, আরো করছে এটা। হ্যাঁ, আরেকটা করছে, আরেকটা মনে হয়। তো এটা শুরু হয়ে গেছে এবং আরো ভালো হবে, মানে ভালো শেষ নাই। কিন্তু সব মিলে ওই যে যেটা যে জায়গায় আটকে যাই ওইটা আমাদের পার হইতে আগে মার্কেটিং গাই, সেলসম্যান, এটা দরকার। সো যারা মার্কেটিং এ ভালো বা সেলস করতে পারেন, ডোর ইজ ওপেন, আপনারা আসেন গ্রাফিক নভেলের একটা নতুন যুগে। একদম শুরু থেকে চাইলে আপনারা আমাদের সাথে ইনভলভ হতে পারেন। আমাদের নট অনলি যে আমাদের ঢাকা কমিক্সের সাথেই থাকতে হবে এমন না, যে কোনো প্ল্যাটফর্মে এটা হইতে পারে। আমরা ভালো একটা স্কোপ আছে আমাদের। তো কোনো এন্ডিং নতুন রাইটারদের জন্য যদি আপনার কিছু বলার থাকে, বিশেষ করে কমিক বুক, অনেকেই আমাদের ইনবক্সে প্রশ্ন করেন, বলে দিতে পারেন। আমার মনে হয় সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে প্যাশনটা থাকা লাগে, যে আমার হলো না মানে আমি হাল ছেড়ে দিলাম, এটা না, কাজটা শেষ করাটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আমার মনে হচ্ছে যে আমি মেহেদি ভাইকে আমি ইনবক্সে করছিলাম না, মেহেদি ভাই হচ্ছে পুরাটা পড়ে বলছিলেন যে এটা আসলে এই মুহূর্তে এরকম আর রেটেড জিনিস আমরা করতে পারবো কিনা, আমরা আর রেটেড জিনিস আমরা করতে পারবো কিনা আমরা বুঝতেছি না, কারণ আমরা তো মাত্র শুরু করছি। বাট আস্তে আস্তে কিন্তু অনেকগুলা গ্রাফিক নভেল আমি লিখে ফেলছি। তো এবং সেটা আমার ফিল্ম বানানোর আগেই, স্ক্রিপ্ট লেখার আগে না, কিন্তু ফিল্ম বানানোর আগেই। কিন্তু ওই জিনিসটা আসলে প্যাশনটা থাকলে, আর একটা জিনিস যেটা বলবো যে সেটা হচ্ছে যে যেহেতু ইন্ডাস্ট্রিটা খুবই ছোট জায়গায় আছে এবং এখান থেকে আসলে খুব বেশি টাকার আশা করাটা আসলে ভুল, এবং এটা না করাটাও বেটার প্রাথমিকভাবে। একটা সময় যে আমি এখন স্ক্রিপ্টে সবচেয়ে বেশি টাকা নিই মার্কেটে, আমি ওপেনলি বললাম, কিন্তু আমি তো শুরু করছি যখন, তখন তো আমার টাকা চাওয়ারই সাহস ছিল না, যে এটা নিবে আবার টাকাও দিবে। হ্যাঁ, সব সেক্টরে। তো ওই প্যাশনটা কাজে লাগাইলে আস্তে আস্তে নিজের ভয়েসটাও চলে আসে, তখন আসলে আমি খুব জোর গলায় বলতে পারি যে এখানে এত টাকা লাগবে এবং এটা হবে, এবং এটা আসলে ততদিন পর্যন্ত একটু করা উচিত। এবং আমি অবশ্য বিশ্বাস করি না যে আর্ট আসলে ফ্রি হওয়া উচিত, মানে ওইটা আসলে এটাকে ফ্রি না, মানে এটা হয়তো হতে পারে যে লং টার্ম। এটা এখন এই মুহূর্তে যেহেতু ইন্ডাস্ট্রিটা ছোট, ওটাই বললাম যে এটা আসলে নিজের ইনভেস্ট করা জায়গাটাই, যে আমার নিজেরও ইনভেস্ট হবে, আমি নিজেও গ্রো করব, প্লাস ইন্ডাস্ট্রিটাও গ্রো করবে। এটা ট্রু, মানে আমাদের প্রথম কমিক্স যেমন আমাদের ছিল যে প্রেসের টাকা যদি দিতে পারি ইটস আ উইন। হ্যাঁ, যে আমরা বের করে আমাদের টাকা দরকার নাই, এটা প্রথমে। তারপর এখন তো হচ্ছে আমরা মানে রয়্যালিটিও দিতে পারতেছি যারা আর্টিস্ট যারা আছেন, যদিও বিশাল পরিমাণ না, বাট ইটস ওয়ার্কিং। হ্যাঁ, তো এই তো মোটামুটি। থ্যাংক ইউ এভরিওয়ান, অনেক দারুণ একটা আড্ডা হলো। মানে মূলত আড্ডাটা আমার লার্নিং, আমি যেটা দেখি এই 4-5টা সপ্তাহ পরে, এবং আমার ধারণা ভালো কিছু আসবে সামনে, কারণ আমি আজকে খুবই কি বলে ইন্সপায়ার্ড বা মোটিভেটেড, যেটাই বলি। সামনে একটা আমরা গ্রাফিক নভেলের, মানে আমি অলরেডি ভিজুয়াল করতেছি যে বড় বড় কিছু গ্রাফিক নভেল মার্কেটে আসবে, এবং এটাতে ওটিটি বা আমি জানি না অন্য কোনো ফরম্যাটেও এটা বাংলাদেশে একসময় হবে। তো থ্যাংক ইউ এভরিওয়ান সাথে থাকার জন্য, আবার দেখা হবে। থ্যাংক ইউ।